ওদেরও মন খারাপ হবে। বললাম যে আমি নাচতে পারবো না, কিন্তু মৌরানীকে দেখে আমার সেদিনের কথাটাই মনে হচ্ছে যেন এতগুলো সময়ের দিনের ব্যবধান কিছুই নয়, সেদিনই হয়েছে। আমরা আরেকটু গানেই যাই, কথায় আসবো তারই সঙ্গে, কারণ অয়নকে আমি এবার একটু দেখব। অয়ন আজ সকালেই উপস্থিত হয়েছে। ওর ব্যস্ততার কথা আপনাদের নতুন করে বলতে হবে না। আজ রায়গঞ্জ, কাল উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় ওকে ছুটে বেড়াতে হচ্ছে। এটি নিউজ চ্যানেলের সংবাদ পরিবেশনের গুরু দায়িত্বেও রয়েছে। কিন্তু ওর শুরুটা তো এখান থেকেই। একবার অনুষ্ঠানে, কয়ারের অনুষ্ঠান, আমি কোনোভাবেই থাকতে পারছি না, অয়নকে একটা চিঠি লিখে দিলাম। চিঠি লিখে সেটা কলেজে পাঠালাম। মোবাইলের যুগ ছিল না, ও তখন কলেজে। অয়ন তখন থেকে যুক্ত হলো আমাদের এই বহরমপুর ইউথ ক্লাবের সঙ্গে। অয়ন তো আমাদের গর্ব অয়ন। তো অয়নের কথা যেটা বলছিলাম, যে ওকে বাড়ি থেকে কিরকম বিরুদ্ধতার মুখোমুখি হতে হয়েছিল, সেটা একটু আমরা শুনি, তাই তো? বাড়ি দিয়ে একটা কথা বললেন এক্ষুনি, যে আজকে অন্যরকম একটু নাচবো। আমার না বুকটা ছ্যাঁত করে উঠেছিল। তুমি পাশ থেকে বললে ডিস্কো, যাই হোক। তো সেই বহরমপুর কয়ারে কৌশিকদার সঙ্গে আজকে মঞ্চ শেয়ার করছি, এটা আমার উজ্জ্বল স্মৃতির মধ্যে থাকবে একদম অবশ্যই। এবং তার সঙ্গে আমি প্রাক্তন নই কৌশিকদার, আমি নবীন। নবীন এখানে যারা আছে, আমি নবীন একদম, এটা আমিও বলি তাই। ঠিক আছে, একদম। বাপ্পাদা, মলয়দা যেভাবে আমাকে আসতে বলেছেন না, আর বাপ্পাদার মধ্যে সবসময় বাবু একটা যোগ করা থাকে, সেই বাবুটা কিছুতেই ত্যাগ করা যায় না। আমি ত্যাগ করতে পারিনি। যেদিন বলেছেন সেই দিনই আমি টিকিট কেটে নিয়েছি। আমি একটা কথা বলবো প্লিজ? হ্যাঁ, কিছু লোককে বাবু আর সোনা, বাকিগুলোকে শয়তান বলে। সুমনাদির বাড়িতে আমি রিহার্সাল করেছি, এটাও আমি জানি, মনে আছে। এই বাবুর অত্যাচারে আজকে আমি এখানে এতবার আসতে বলেছি, বেশি কথা বলবো না। একদম বাড়ি দিয়ে যেটা বলছিলেন না, কৌশিকদা আমাকে সুযোগ করে দিয়েছেন। কৌশিকদা বিভিন্ন সময় একটু বলছি, আমিও ওই একই, আমাকে বাবু, স্নেহের বাবু। কৌশিকদা চিরকুট পাঠাতেন কলেজে, আমি না আজকের অনুষ্ঠানটা করতে পারবো না, তুই একটু দেখবি ভাই, যোগাযোগ করবি। তো একটা ফোন নাম্বার থাকতো ল্যান্ডলাইনে, আমি যোগাযোগ করতাম। তারপরে বহরমপুর কয়ারের সঙ্গে যোগাযোগ। 7 বছর বয়স তখন বহরমপুর কয়ারের। তো যেটা বলছিলাম যে অন্যরকম নাচবো, এটা শুনে আমার বুকটা ছ্যাপ করে কেন উঠলো আপনারা ভাবতে পারবেন না। বাড়িতে আরেকটা কথা বলেছেন, এটা পরিবারের মতো, পেশাদার না হোক, দরকার নেই পেশাদারিত্ব। ওই দিন 1991 ওই সন্ধ্যায়, তখন এসি হয়নি রবীন্দ্র সদন, এই রবীন্দ্র সদনে পুরো প্যাকড। আমার যা মনে আছে স্মৃতি, ভুল বলছি কিনা, এইখানে এই খালি জায়গাটা পুরো ভরাট, ওপরটা পুরো ভরাট, এবং ওপরটা ভরাট না, চেয়ার শুধু না, সব সিঁড়ি ভরাট। মানে বহরমপুর কয়ার, আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে। আমরা কি পারফর্ম করেছিলাম সেই সন্ধ্যাবেলা, কিন্তু একটা চোনা থেকে গেল। সেই চোনাটা আমাদের দায়িত্ব ছিল না, তখনকার সমাজের, তখনকার দৃষ্টিভঙ্গির। একটা গোয়ানিজ নাচ ছিল তার মধ্যে, একদম গোয়ার সংস্কৃতি, কিন্তু আমাদের সমাজ নিতে পারলো না। হঠাৎ করে দেখলাম পরের দিন কাগজে নেতিবাচক করে একেবারে গালাগাল দিয়ে লেখা হলো। আমার বাবা সেই সময় রবীন্দ্র সদনের দায়িত্বে ছিলেন, তখন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা 2012 সালে মারা গেছেন। বাবার কাছে আমি সেই থেকে ব্যাড বয় হয়ে গেলাম, কেন তুমি ওই বহরমপুর কয়ারের সঙ্গে যুক্ত হয়েছো? আসলে গোয়ার সংস্কৃতি ওটা আমার এখনো মনে আছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি আজকের এই সন্ধ্যেটা আমার কাছে সম্মান, বিরাট পাওয়া আমার কাছে, এত বড় পাওয়া। আমি আজকে পরিবার নিয়ে এসেছি, কিন্তু আমি সস্ত্রীক এসেছি, আমার মেয়ে এসেছে। মেয়ে তো বহরমপুরের রুট নয়, বহরমপুরে মেয়েকে দেখাতে এনেছি। বহরমপুর বহরমপুরেই আছে, আমাদের সংস্কৃতি বহরমপুর চালিয়ে যাক। কিন্তু বহরমপুর বহরমপুরে থাকলেও শিবরাম একটা কথা বলেছিলেন এই বহরমপুর সম্পর্কে, ভাগীরথীর তীরে লম্বা প্রস্থে কম। উনি বলেছিলেন বহর কম পুর। হ্যাঁ, সেই বহর কিন্তু এখন বেড়েছে।
তাই তো বেড়েছে। আচ্ছা, কিন্তু এটা থাকুক। আমরা অয়নকে দেখেছি, অয়ন আবৃত্তি দিয়ে জীবন শুরু করেছে। তাই আমি অয়নকে বলেছি যে আজকে যেহেতু আমরা সলিল চৌধুরীর বিভিন্ন দিকের কথা উল্লেখ করতে চাই, সলিল চৌধুরীর যে কবিতা, তার গল্প, কবিতা, গান তো আছেই, সেই একখানি কবিতা সলিল চৌধুরীর লেখা ও আমাদেরকে শোনায়। কোন কবিতা বল? এখানে কি কবিতা মানাবে? বল। সুন্দর গান, নাচ হচ্ছে। অরণি আমার সংস্থা, আমি সেই সংস্থা থেকেই আবৃত্তি চর্চায় রবীন্দ্র সদনে দাপিয়ে বেড়াতাম একটা সময়। আমার দারুণ লাগছে অনেক বছর পর আবার রবীন্দ্র সদনের মঞ্চে। সলিল চৌধুরীর চাবিটা একটু করি, বেশি কেন। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা পেটে, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা মেটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই প্রকাণ্ড এক দরজা, সামনে দেখি তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি, ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাত দিয়েও ওই দরজাগুলো খোলেনি, শুনছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। এসব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। থ্যাংক ইউ।